কি দেখলাম কি দেখলাম আজকের ইস্ট বেঙ্গল সিএফএল ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব। মানে এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাচ শেষে অনেকেই উত্তেজিত হয়ে অনেক কিছু মন্তব্য করছে, একে ওকে নিয়ে অনেক কথাই বলছে। তো সেই সব নিয়ে বিশেষ আলোচনা করব না, কেননা এই ধরনের উত্তেজিত আলোচনা করার এবং শোনার অনেক লোক আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে এরকম অনেকেই আছে। তো আমরা একটুখানি উত্তেজনাটাকে সরিয়ে রেখে একটু আলোচনা করি। তো আজকে ম্যাচের শুরুতেই, মানে দিনের শুরুর দিকে আমি একটা বর্তমানের একটা লেখা, আমার একটা আর্টিকেল, আজকের এই আর্টিকেল একটা আমার চ্যাট ফোরামে শেয়ার করেছিলাম, একটা খুব ছোট্ট অংশ, যেখানে এটা লেখা ছিল যে আজাদকে নিয়ে আজাদ খুব চিন্তিত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কি না আজাদ নাকি বল ছাড়তে জানে না, কখন ধরতে কখন ছাড়তে হবে জানে না। তো সেইটা নিয়ে আমি লিখেছিলাম যে এটা তো যে কোনো ন্যূনতম যারা ফুটবলটা বোঝে, একটা ন্যূনতম বুদ্ধি যাদের আছে, তারা তো আজাদকে যবে প্রথম দেখেছিল তবে দেখে এটা বলেছিল। আমি আমার চ্যাটফর্মে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। যবে প্রথম দেখেছিলাম তখনও কিন্তু নাচানাচি করছিল অনেক ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, অনেক ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপেরা নাচানাচি করছিল। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে আরএফডিএলে গিয়ে তথই বছর অবস্থা, আজাদের পা থেকে বল টল কেড়ে নিচ্ছে বিপক্ষ ডিফেন্ডাররা। তো যাকে তো আমার সেই লেখাটা দেওয়ার পর আমার চ্যাট ফোরামে একজন ইস্টবেঙ্গল ফ্যান লিখলো যে আজাদকে তো রঞ্জন ভট্টাচার্য নিয়ে এসেছিলো। হ্যাঁ, রঞ্জন ভট্টাচার্য নিয়ে এসেছিলো, তাহলে আপনাদের কিন্তু প্রেক্ষাপটটা বুঝতে হবে। এই যেখানে আমাদের ইস্টবেঙ্গল ফ্যান বা ইস্টবেঙ্গল কর্মকর্তারাও বা মানুষ মাত্র একটা ভুল করে যে তারা রেলিভেন্সটা বোঝে না বা কনটেক্সটটা বোঝে না। দেখুন, রঞ্জন ভট্টাচার্য কখন নিয়ে এসেছিল আজাদকে? রঞ্জন ভট্টাচার্য আজাদকে নিয়ে এসেছিল খুব সম্ভবত সুরুচি সঙ্গের জন্য, যখন সুরুচি সঙ্গ কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় টায়ারে ছিল এবং দ্বিতীয় টায়ার থেকে প্রথম টায়ারে উত্তীর্ণ হওয়ার জন্যই আজাদকে নিয়ে এসেছিল। তার রঞ্জন ভট্টাচার্য কী করেছিল? এমন একজনকে নিয়ে এসেছিল যে কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় টায়ারে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এবং সেই ইম্প্যাক্টের ফলে তার প্লেয়ার বা তার টিম যেন সিএফএল টায়ার ওয়ানে ওঠে। আপনারা যদি রঞ্জনের কাজকর্মগুলো দেখেন, যে আজকে খেলাটা হলো, তো দেখবেন খুব সুন্দর রঞ্জন খেলিয়েছে, কিন্তু টিমটাকে একটা সংঘবদ্ধ ফুটবল, একটা এডুকেটেড ফুটবল টিম গেম খেলেছে। কিন্তু আপনি যদি এখন বলেন এখান থেকে কাকে কাকে আইএসএলে ব্যবহার করা যেতে পারে, সেটা নিয়ে অত ভাবতে হবে। কেননা দেখুন, রঞ্জন তো আর আইএসএলের জন্য টিম বানাচ্ছে না। রঞ্জনের লক্ষ্যটা খুব পরিষ্কার। রঞ্জন কিন্তু আইএসএলে প্লেয়ার তোলার জন্য বা ইস্টবেঙ্গলকে আইএসএলের প্লেয়ার সাপ্লাই করার জন্য টিম বানায়নি বা টিমকে খেলাচ্ছে না। ওর লক্ষ্য খুব সুস্পষ্ট। ও সুরুচি সঙ্গকে কলকাতা ফুটবল লিগে একটা ভালো স্থানে নিয়ে যেতে চায়, চ্যাম্পিয়ন বা যাই হোক একটা ভালো স্থানে নিয়ে যেতে চায়। তো সেই জন্য ও সেই ধরনের মাল মশলাদের নিয়ে এসছে, যাতে করে কিন্তু সুরুচি সঙ্গ কলকাতা ফুটবল লিগের টায়ার ওয়ানে উঠতে পারে। ও কিন্তু রঞ্জন কোথাও বলেনি যে ওর এটা একটা ভিশন রয়েছে যে সুরুচির প্লেয়াররা যাতে আইএসএলে খেলতে পারে, এবং ও সেটা করছে না। আমি অতীতেও দেখেছি রঞ্জন বিভিন্ন ধাপের টিমদের কোচিং করায়, কখনো টায়ার ওয়ান, কখনো টায়ার টু, কখনো আরও লোয়ার ডিভিশনে করায়। ওর কিন্তু একটাই লক্ষ্য থাকে, আমি দেখেছি, যে পরের ধাপে কী করে ওঠা যায়। ও 10 ধাপের জন্য কিন্তু কাজকর্ম করে না। করতে পারে কি পারে না আমি জানি না, হয়তো পারে, কিন্তু করে না। ওর সবসময় লক্ষ্য থাকে পরের ধাপে কী করে নিয়ে যাব। এবার আমরা কি রঞ্জনকে সেই জন্য একটা নেগেটিভ মার্কিং দেবো? না, কেননা রঞ্জনকে তো আমরা কখনোই এটা বলিনি বা রঞ্জনের কাছে তো এইটা গোল সেট করা হয়নি যে রঞ্জন তুমি সুরুচি সঙ্গকে এমনভাবে খেলা শেখাও যাতে এখানকার প্লেয়াররা আইএসএলে যেতে পারে বা আইএসএলে গিয়ে ভালো খেলতে পারে। যাওয়াটা বড় ব্যাপার না, সে তো বিনো যাকে তাকে টাকে তুলে পাঠিয়ে দেয় আইএসএলে, সেখানে গিয়ে সে মুখ থুবড়ে পড়ে। তো রঞ্জনের কাছে যদি কখনো এরকম একটা লক্ষ্যমাত্রা সেট করা হয় বা ওকে দেওয়া হয়, তারপরেও যদি ও ধরুন এরকম খেলাচ্ছে যে সুরুচি সঙ্গ জিতছে কলকাতা ফুটবল লিগে, কিন্তু ওখান থেকে প্লেয়ার বেরোচ্ছে না যারা আইএসএলে খেলতে পারে, সেক্ষেত্রে আপনি রঞ্জনকে নেগেটিভ একটা মার্কিং দিতে পারেন। কিন্তু আমরা জানি না রঞ্জনকে সেই পরিস্থিতিতে বা সেই পরীক্ষায় ফেলা হলে রঞ্জন কী করবে। কিন্তু সেই পরীক্ষায় কাকে ফেলা হয়েছে বা বারংবার ফেলা হয়েছে বা ফেলা হচ্ছে বছরের পর বছর, সেটা হচ্ছে বিনোকে। ইস্টবেঙ্গলের যে কোচ রয়েছেন, স্বনামধন্য কোচ রয়েছেন, বিশ্ববিখ্যাত কোচ রয়েছেন, বিশ্ববরেণ্য কোচ রয়েছেন বিনো, ওনাকে কিন্তু এই
টার্গেটটা দেওয়া হয়েছে, কিন্তু উনি যেটা করছেন উনি মানে এমন কোনো প্লেয়ারকে আনতে পারছে না, বা ওনার টিমে প্লেয়ারের সংখ্যা এমন প্লেয়ারের সংখ্যা খুবই কম যারা কিন্তু আইএসএলে গিয়ে ভালো খেলতে পারে। এবার আমরা আজকের ম্যাচে কী কী পেলাম বা কী কী দেখলাম সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করি। দেখুন, আজকের ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি হলো 3 মিনিটের ঠিক পরেই 3.5 মিনিট নাগাদ এক বিশ্ববরেণ্য এক সাংবাদিক বা কমেন্টেটর ডক্টর লালটুর একটা উপলব্ধি বা তার একটা বর্ণনা। উনি বলেছেন যে নৈহাটি স্টেডিয়ামটাকে দেখে নাকি, বা স্টেডিয়ামের মাঠটা দেখে ওনার স্বর্গ মনে হচ্ছে। আপনারা মনে করার চেষ্টা করুন, আগের ম্যাচে উনি হঠাৎ করে বলে ফেলেছিলেন যে মাঠটা কাদা। তারপর ওনার যে সতীর্থ সাংবাদিক, উনি কি যেন ওনার নাম ভুলে যাচ্ছি, পল্লববাবু, তো উনি ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে উনি কাদা মাঠটাকে বলে দিলেন সবুজ মখমলের মতন মাঠ। আর মাঠটা সবুজ অবশ্যই ছিল, কিন্তু তবুও একটু কাদা বলে ফেলেছিল। 30 সেকেন্ডের মধ্যে ওটা কিন্তু সবুজ মখমল কার্পেটের মতন মাঠ হয়ে গেল। তো সবুজ কার্পেট মখমলের মতন মাঠ আজই ম্যাচ শুরু 3 মিনিটের মধ্যে কিন্তু একদম কি হয়ে গেল, ওটা হয়ে গেল একদম স্বর্গের মতন হয়ে গেল। আমি চেষ্টা করবো ওই অংশটুকু ক্লিপ করে আমার চ্যাট ফোরামে শেয়ার করার। তো এইটা কিন্তু মানে সবচেয়ে বড় মুহূর্ত। আর একটা মুহূর্ত হচ্ছে ওই যে পল্লববাবু, উনি দেখছিলাম একটা ম্যাচের বোধহয় দ্বিতীয়ার্ধে 64 নম্বর নাসিব রহমান একটা বল পেয়ে গিয়েছিল। বলটা পেয়ে আরেকটু না এগিয়ে ও সেখান থেকে শট মেরে দিল, যেরকম আনারি মতো শট মারলো। এবং তারপর প্রায় গোটা 20 মিনিট উনি কিন্তু সায়নকে সেই দোষটা দিয়ে গেলেন যে সায়ন কেন গোলটা মিস করলো। উনি 64 আর 84কে পুরো গুলিয়ে ফেলেছেন, মানে মিস করলো নাসিব রহমান। উনি ওই মিসের প্রায় 20 মিনিট মানে মিসের ঘটনার প্রায় 20 মিনিট পর অবধিও কিন্তু বলে চলেছিলেন যে সায়ন ব্যানার্জি কিন্তু গোলটা মিস করে ভালো করেনি। এবার আসা যাক ম্যাচের হাফ টাইমে আমি একটা টুইট করেছিলাম যে গুইতের পাসগুলো খুব স্লো হচ্ছে। গুইতের পাস কিন্তু আগের দিনও স্লো ছিল। আগের দিনে গুইতে একটা ক্রস থেকে একটা গোল করেছিল মনতোষ মাঝি, কিন্তু আমি তখনও বলেছিলাম ওই ক্রসটা এত স্লো ছিল যে অপোনেন্টের ডিফেন্ডার কিন্তু কভার করে নিয়েছিল মনতোষকে। সে কভার করার পর বলের লাইনটা মিস করে বলে মনতোষ বলটা পেয়ে যায়। যে কোনো স্ট্যান্ডার্ড আইএসএল ডিফেন্ডার কিন্তু এরকম বলটা মিস করবে না। ওই ধরনের বল ড্রপ খেতে আসবে, তার আগে ডিফেন্ডার ইন্টারসেপ্ট করে নেবে। তো আজকেও আমি দেখছিলাম গুইতের পাস কিন্তু খুব স্লো। জানি না মানে এটা কেন স্লো, নাকি জোরে পাস পায় না। এমনি আমি জানি যে গুইতেকে একটু জোরে বল দিলে ও পা থেকে বল ছিটকে যায়, বলটা রিসিভ করতে জানে না। মানে হাই স্পিডের রিসিভিং ওর একটু সমস্যা আছে, কনসিস্টেন্সিতে প্রবলেম আছে। তো আমি শুধু গুইতেকে না, আমি দেখছিলাম ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকবার কিন্তু বিজয় মুর্মু এত স্লো পাস দিচ্ছিল যে বলটা প্রায় পৌঁছাচ্ছিলই না, মানে অপোনেন্ট ডিফেন্ডার প্রায় ধরে ফেলছিল। এবার দেখুন বৃষ্টি ভেজা মাঠ রয়েছে, তো বৃষ্টি ভেজা মাঠে আপনি একটা শুকনো মাঠে যে স্পিডে একটা পাস দেবেন বা যে পাওয়ার দিয়ে পাস দেবেন, বৃষ্টি ভেজা মাঠে কিন্তু তার থেকে একটু বেশি দিতে হবে, কেননা মাঠটা ভারী, তো এই রেজিস্ট্যান্সটা একটু বেশি। তো এই ব্যাপারগুলো বিজয় মুর্মুতে আর সৌদি আরব থেকে আসেনি বা কোনো মরুভূমি থেকে আসেনি, কলকাতার কাদামাঠে খেলে বড় হওয়া ছেলে। তো সেই ছেলে যদি এইটা বারংবার ভুল করে তাহলে কিন্তু একটা সমস্যা আছে। মানে বিজয় মুর্মুকে যদি আইএসএলে খেলতে হয় মানে ওরকম, মানে ওই রোশাল টাইপ নয় যে তুলে দিল তারপর ম্যাচ হেরে ঠেরে বিপক্ষের আলাদিনের সাথে সেলফি নিয়ে চলে এলো। এই ধরনের কুকীর্তির জন্য মানে খেলা শেখার দরকার নেই, তুলে দিলে হলো সেক্ষেত্রে বিজয় মুর্মুকে। আমি বলছি বিজয় মুর্মুকে যদি তোলা হয় এবং ও যদি তারপর যদি ভালো খেলতে চায় আসলে, ও কিন্তু খেলার স্পিডের ব্যাপারটা একটু নজর দিতে হবে। এবার এসে তন্ময় দাস, দেখুন তন্ময় দাস সিডিএম। আমি জানি না ম্যাচের শেষে অনেকেই ওকে গালাগাল দেওয়ার সাথে সাথে তন্ময় দাসকেও গালাগাল দিচ্ছে, কিন্তু তন্ময় দাস সিডিএম। আপনার মাঝে ক্রিয়েটিভিটি নেই, গোটা টিমের খেলায় কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো টিম গেম নেই, সেখানে একটা সিডিএম যে কোথা থেকে কী করে দেবে আমি বুঝতে পারছি না। এটা ওই বললাম না, মানে আবেগের বশে অনেকে অনেক কথাবার্তা বলে। আমনকে নিয়ে বেশি বলে লাভ নেই, ও আগে যেরকম ছিল আমন রোশাল, ওই পা থেকে বল টল বেরোয় না, মানে কখন ধরবে ছাড়বে কোনো আইডিয়াই নেই এদের। এরা একই রকম আছে। আজকে বিক্রম প্রধান ম্যাচের প্রায় 70 মিনিটের মাথায় নামলো। আজকে দিনটার ভুলে যাওয়াই ভালো, কেননা মনে হচ্ছিলো আজকেও খুব নার্ভাস ছিল। এটা অনেক মানুষই হয়, এটা নিয়ে মানে আলাদা করে কিছু বলার নেই। অনেক মানুষই জীবনে প্রথম দিন কর্মস্থলে গিয়ে একটু উঁচুর ধাপে
কর্মস্থলে প্রথম দিন একটু ঘাবড়ে থাকে। এইটা মানে যে কোনো ফিল্ডেই হতে পারে। সুতরাং আজকের ম্যাচ নিয়ে বিক্রম প্রধানকে বিচার করাটা ঠিক হবে না। তাছাড়া ও যখন নেমেওছে মানে ইস্টবেঙ্গল বেজায় চাপে ছিল, সুরুচি সংঘ কিন্তু একদম ছাড়খাড় করে দিচ্ছিল ইস্টবেঙ্গলকে। 10 জন হয়ে যাওয়ার পরও ভালো একটা গঠনমূলক ফুটবল খেলছিল সুরুচির সঙ্গে টিম হিসেবে। সুতরাং আজকের ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে কোনো রকম রেটিং না করাই ভালো বিক্রম প্রধানকে। বরঞ্চ আমি বলবো যে সুমন দে প্রথমার্ধে লেফট ব্যাক খেলো, সেকেন্ড হাফে ও রাইট ব্যাকে চলে গেল বিক্রম প্রধান নামার পর। তো এই যে ও দুটো পজিশানে খেলতে পারছে, এটা একটা বড় ব্যাপার। আর যে বিক্রম প্রধানের আজকের ম্যাচের ওর পারফরমেন্স খুব বেশি বিচার করাটা ঠিক হবে না, অন্যায় হবে। আর আপনার পরে রইল কে, গুইতে তো বললামই, নাসিব রহমান। অনেকে জানেই না কোথায় নাসিব রহমান আজকে ছিল, পা থেকে বল টল বেরিয়ে যাচ্ছে, কেড়ে নিচ্ছে। এবার এই টিমের ফিউচার আছে কিনা অনেকেই বলছে। দেখুন, এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কোনো ফিউচার নেই, তারা টেকনিক্যালি এতটাই তাদের মধ্যে খামতি রয়েছে। কিন্তু অবশ্যই অনেকেরই ফিউচার আছে, যেমন তন্ময় দাস আছে, শ্যামল বেসরা আছে, আপনার সুমন দে ভালো উন্নতি করছে। আর যাদেরকে এখন আমরা দেখিনি তাদের সম্পর্কে কিছু বলা ঠিক হবে না। তো আপনার রিজার্ভ টিম থেকে যদি 2-3টেও ভালো প্লেয়ার বেরোয় যারা আপনার সিনিয়র টিমে খেলতে পারবে, সেটা কিন্তু যথেষ্ট। আর একটা ছেলের ফেরার অপেক্ষায় রয়েছে, দেবজিৎ রায়। আজকে ওই অ্যান্ড্রুজ বলে ছেলেটাকে নামালো, একটা হিল করলো, বাকি পা থেকে বল ছিটকে যায়, বল রিসিভ করতে পারে না। একবার তো শুরুতে এমন বল রিসিভ করলো যে সেখান থেকে বিপক্ষই একটা অ্যাটাক করে প্রায় গোল করে দিচ্ছিল। তো এই সমস্ত প্লেয়ারদের নিয়ে এসছে বিনো। তো দেখা যাক। আর একটা বিষয়ে বলে শেষ করব, আমি দেখলাম রঞ্জন ভট্টাচার্য ম্যাচ শেষে একটা 8 মিনিটে ইন্টারভিউ দিয়েছে। এত জঘন্য ইন্টারভিউ, কি বলবো। দেখুন, এইগুলো কিন্তু একটা ভাববার বিষয় একটা ছোটো ক্লাবের কোচদের, যেদিন আপনি একটা ভালো ফল করবেন একটা বড় দলের বিরুদ্ধে, ড্র বা জিতবেন, বা আজকে ড্র করলেও যথেষ্ট ভালো খেলেছে সুরুচি সঙ্গ, তো আপনার প্রতি একটা নজর থাকবে ম্যাচ শেষে আপনি কি বলছেন। তো আপনি কি বলছেন, আপনি যদি আলটপকা উল্টোপাল্টা কথাবার্তা বলেন না, আপনি একটা সুযোগ হারাবেন। 8 মিনিটের একটা ইন্টারভিউ, একটা কোনো কাজের কথা নয়, উল্টো পাল্টা কথাবার্তা। তো সেই নিয়ে আমি একটু আলোচনা করতে চাই না। তো আশা করি কিছুটা বোঝানো গেল যে কী দেখলাম বা কী দেখতে পারি। দেবজিৎ রায় ফিরুক, ওকে নিয়ে একটা আগ্রহ রয়েছে, কেননা ও যথেষ্ট শিক্ষিত প্লেয়ার। আর শ্যামল বেসরাও ফিরুক। সঞ্জয় ওরাও যথেষ্ট শিক্ষিত, সঞ্জয় ওরাও কিন্তু এখনও নামেনি মরশুমে, যেহেতু একটু হালকা চোট আছে। তো আপনার একটা রিজার্ভ টিম থেকে যদি 3-4টেও প্লেয়ার বেরোয়, সেটা যথেষ্ট। 3-4টে হলে বিশাল ব্যাপার, সবসময় এটা মাথায় খেয়াল রাখবেন। তো দেখা যাক কী হয়। ভালো থাকবেন।